ধরো 12টা 12:30 একটা এই টাইমে শুরু করব। স্যার আমাদের স্লট কি দিয়ে দিবেন? হ্যাঁ, ওই সময় আমি শিডিউল দিয়ে দিব। অ্যাপ্রক্সিমেট টাইমিং দেওয়া থাকবে, তোমরা আন্দাজ করতে পারবে আর কি কখন হবে তোমারটা। সারাদিন বসে থাকা লাগবে না। আর তার মানে স্যার 12টা থেকে আমাদের স্টার্ট হচ্ছে স্যার, 12টা থেকে 1টার মধ্যে। 12টা থেকে 1টা এর মাঝামাঝি আমি পোস্ট করে দিব তোমাদের শিডিউল। মানে রাস্তার উপরে তো ডিপেন্ড করে, আমাকে ভার্সিটি এসেই আমি তোমাদের শিডিউলটা দিয়ে দিব। স্যার ভাইভাটা কি স্যার মানে দুপুর থেকে শুরু করে স্যার সারাদিন নেবেন স্যার? হ্যাঁ, তোমারটা সারাদিন নিব না, তোমারটা একটা স্পেসিফিক টাইমে থাকবে। না স্যার, আমার হচ্ছে স্যার আবার মানে কালকে সন্ধ্যা 6টায় স্যার একটা কুইজ আছে স্যার, মানে কুইজ বলতে এক্সাম, সেট বি এর এক্সাম স্যার, সন্ধ্যা 6টায়। তো 6টায় হইলে 6টায় তোমারটা নিব না, তাইলে হলো। যদি ওরকম কোনো স্পেসিফিক টাইমে তোমার স্পেসিফিক কোনো শিডিউল থাকে, ওই শিডিউলের ইয়াটা আমাকে আজকে পাঠিয়ে দিও, তাহলে আমি ওই সময় স্যার তোমাকে এক্সামটা শিডিউলটা স্যার দেব। একটু পরে স্যার, জাস্ট স্যার 6টা থেকে 6টা 35 স্যার, এই টাইমটা না নিলে হবে স্যার, জাস্ট আধা ঘন্টা। মানে সবার তো আর এক্সাম নেই, যে কজনের আছে তাদের ইস্যু আমাকে পাঠিয়ে দিবা যে কখন প্রবলেম আছে। আজকের মধ্যে পাঠিয়ে দিবা, তাহলে আমি শিডিউল করার সময় ওটা খেয়াল রাখবো। ওকে স্যার। Single phase induction motor, we'll discuss about what is single phase and three phase. Let's discuss that one first. Three phase is, we have three different phases: phase 1, phase 2, phase 3, and then we have one neutral. So in streets you usually see four lines coming to the domestic area through poles, electrical pole. পোলের মাধ্যমে ধরো ইলেকট্রিক্যাল যে খাম্বাগুলো আছে তার মাধ্যমে 4টা লাইন দেখো, তো 3টা থাকে নর্মালি ফেজ, একটা নিউট্রাল। তো এটা হলো থ্রি ফেজ সিস্টেম। স্যার এটা কি ওয়াই কানেকশন? ওয়াই কানেকশন না, এই যে রাস্তার যে তুমি লাইন দেখতেছো, ট্রান্সমিশন লাইন, সেখানে তুমি 4টা লাইন দেখো না? জি স্যার, 3টা ফেজ একটা নিউট্রাল। হ্যাঁ, 3টা ফেজ একটা নিউট্রাল। তো নর্মালি ছোটোখাটো বাড়ি হইলে আমরা একটা যে কোনো একটা ফেজ থেকে একটা কেবল নিই, আর নিউট্রাল থেকে একটা কেবল নিই। কেবল নিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসার পরে সব যন্ত্রপাতি যা আছে আমাদের হোম, এটা আমরা রান করি। ঠিক আছে, এটা হলো স্মল, ছোট বাড়িতে। আর যদি বড় মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট হয়, ধরো মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সবগুলা ফেজই আনি, এরকম সবগুলা ফেজ এবং নিউট্রাল নিয়ে আসি। তখন সবগুলা ফেজ এনে কী করি, ধরো টপ ফ্লোরে ফেজ 1 থেকে দিলাম, তারপরে ফ্লোরে ফেজ 2 থেকে দিলাম, তারপরে ফ্লোরে আরেকটা ফেজ থেকে দিলাম, সবগুলোতে আবার নিউট্রালও পাঠালাম। ঠিক আছে, এইভাবে আমরা কানেকশন দিই। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এটা রিজন হলো যাতে সবগুলা ফেজে সেম অ্যামাউন্টে লোডিং পড়ে, তাহলে ডিস্ট্রিবিউটেড করে দিতে পারি। আর ছোটোখাটো বাড়িতে একটা ফেজে তেমন কোনো লোডিং হবে না, ওটা আমরা ক্যালকুলেট করে দিই। এই বাড়িতে যদি ফেজ 1 থেকে দিই, নেক্সট স্মল মানে যদি থাকে হোম থাকে, তাহলে আমরা ফেজ 2 থেকে ফেজ 3 থেকে। উদ্দেশ্য হলো 3টা ফেজে যাতে লোডের অ্যামাউন্ট সমান থাকে, যাতে ব্যালেন্স লোড থাকে। এসি সময় পড়ছো না ব্যালেন্স 3 ফেজ লোড আর আনব্যালেন্স লোড? হ্যাঁ, তো ব্যালেন্স করার জন্য আমরা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করি। এটা তোমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যখন পড়বা, তখন তোমাদের এই জিনিসগুলো আরও ডিটেলসে পড়াবে। আমি একটু জাস্ট হ্যাঁ একটু আইডিয়া দিলাম জাস্ট যে কি ঘটে। আচ্ছা, এই গেল আর থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজের আমাদের ইস্যুটা। তখন বাসা বাড়িতে তুমি যে এই যে প্রত্যেকটা বাসায় যদি 3টা ফেজই আমার নিয়ে যেতে হয়, তাহলে ক্যাবেল কেমন লাগবে? 3টা ফেজের জন্য আমার কি 4টা ক্যাবেল লাগে না? আর সিঙ্গেল ফেজের জন্য আমার 2টা ক্যাবেল লাগে, একটা ফেজ আর একটা নিউট্রাল। তাহলে 2টা ক্যাবেলের জায়গায় যদি আমি প্রত্যেক বাসায় 4টা ক্যাবেল নিয়ে যাই, তাহলে খরচ কেমন হবে? কয় গুণ হবে? দ্বিগুণ হবে, কারণ 2টা ক্যাবেলের জায়গায় আমি 4টা ক্যাবেল নিতে হচ্ছে, তা খরচ দ্বিগুণ হবে। তা আমি কি চাবো প্রত্যেক বাসায় বাসায় 3 ফেজ লাইন নিয়ে যাই? এটা কি সুইটেবল? না স্যার। আচ্ছা, তাহলে এখানে একদম অবভিয়াসলি কোনো, হ্যাঁ ডেফিনেটলি কস্টলি। তো আমাদের অবভিয়াসলি মানে একটা জিনিস স্বীকার করে নিতে হবে, উই নিড এ মোটর দ্যাট ক্যান রান ইন সিঙ্গেল ফেজ। কেন মোটর কি কাজে লাগে? পানির পাম্প, ওয়াটার পাম্প, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, তাই না?
তারপর হলো সিলিং ফ্যান, এক্সস্ট ফ্যান, ঠিক আছে? এগুলো তো আমার মোটর ছাড়া চলতেছে না, তাই না? এই কটা জিনিস আমার বাসা বাড়িতে অবশ্যই মোটর লাগবে। এছাড়া আছে ওয়াশিং মেশিন, তারপর হ্যাঁ রেফ্রিজারেটর তো লিখছি। রেফ্রিজারেটরের মধ্যে যে কম্প্রেসার আছে, কম্প্রেসার হলো মোটর। তাহলে ওয়াশিং মেশিনের মধ্যে যে মোটর আছে সেটা চলার জন্য সিঙ্গেল পেজ একটা মোটর দরকার, রেফ্রিজারেটরের মধ্যে কম্প্রেসরের মোটর দরকার, এসির মধ্যে কম্প্রেসরের মোটর দরকার, সিলিং ফ্যানের মোটর দরকার, এক্সস্ট ফ্যানের মোটর দরকার, ওয়াটার পাম্পের মোটর দরকার। এগুলো সবই সিঙ্গেল ফেজে রান করানোর মতো ব্যবস্থা করতে হবে। দ্যাটস ওয়াই সিঙ্গেল ফেজ মোটর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তাহলে টাইপস অফ সিঙ্গেল ফেজ মোটর, তো আমাদের চ্যাপ্টারটা কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, খেয়াল করো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো সিঙ্গেল ফেজ মোটর অনেকভাবে বানানো যায়, তার মধ্যে ইন্ডাকশন মোটরটা হলো ওয়ান অফ দ্য টাইপ অ্যান্ড ভেরি কমন অ্যান্ড ইফেক্টিভ একটা টাইপ, যেটা খুবই নাইস এবং লং টার্ম চলে, রোবাস্ট, মানে কম খরচে তৈরি করা যায় এবং খুবই সুইটেবল। তো এই জন্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমাদের খুব জনপ্রিয়। তো ফার্স্ট পয়েন্ট হলো টাইপস অফ সিঙ্গেল ফেজ মোটরে ইন্ডাকশন মোটর। তো 2 নাম্বার হলো রিপালশন মোটর। 3 নাম্বার হলো এসি সিরিজ মোটর। 4 নাম্বার হলো আনএক্সাইটেড সিঙ্ক্রোনাইজ মোটর। ঠিক আছে, এই 4টা ডিফারেন্ট টাইপ হতে পারে। তো তার মধ্যে আমরা কোনটা নিয়ে পড়তে যাচ্ছি, আমরা এই টাইপটা নিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি, ইন্ডাকশন মোটর নিয়ে। আর বাকি টাইপগুলো আমরা আমাদের আউট অফ আওয়ার স্কোপ, ঠিক আছে? বাকিগুলো স্পেশাল মোটর, এগুলো আমরা মানে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি না, সো এগুলো সিলেবাসের মধ্যে ওইভাবে নাই। সো ইন্ডাকশন মোটর তুমি যদি প্রিন্সিপাল জানো, এই বাকিগুলো প্রিন্সিপাল তুমি দেখলেই বুঝতে পারবা, সো দে আর নট ইন সিলেবাস। তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা শুরু করি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, এটা ভেরি সিমিলার টু সিঙ্গেল ফেজ, very similar to 3-phase motor except কি stator has single phase, ঠিক আছে? স্ট্যাটরের যে উইন্ডিংটা আছে সেটা সিঙ্গেল ফেজ হবে। আর দ্বিতীয় হলো সামটাইম সেন্ট্রিফুগাল সুইচ ইজ ইউজ। Switch is used to open up starting winding. আচ্ছা, নরমালি আমরা যে মোটর দেখছি, জেনারেটর দেখছি, আমরা ইন্ডাকশন জেনারেটর দেখছি, এসি জেনারেটর। নম্বরটা কি লিখছেন স্যার? সামটাইম সেন্ট্রিফুগাল, SENTRIFUGAL, সেন্ট্রিফুগাল ফোর্সের নাম শুনছো না? সেই সেন্ট্রিফুগাল সুইচ ইজ ইউজ টু ওপেন আপ স্টার্টিং উইন্ডিং। তো সেন্ট্রিফুগাল সুইচটা হলো এমন একটা সুইচ যেটা শ্যাফটের উপরে বসানো থাকে, হ্যাঁ, এখানে বসানো থাকে সুইচটা। তো এটা একটা নির্দিষ্ট স্পিডে গেলে, অ্যাট হাই স্পিড ওপেন আপ, সেন্ট্রিফুগাল সুইচটা বেসিক্যালি হাই স্পিডে ওপেন হয়ে যায়, ঠিক আছে? সেন্ট্রিফুগাল ফোর্সের কারণে
যখন এটা সেন্ট্রিফিউগাল এনাফ সেন্ট্রিফিউগাল ফোর্স পায়, এই সুইচটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে আমার একটা যে কোনো একটা সার্কিটকে ডিসকানেক্ট করে দিতে পারে। আবার লো স্পিডে এটা আবার মানে ক্লোজ হয়ে থাকে, মানে লো স্পিডে অন থাকে, হাই স্পিডে অফ হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের একটা সুইচকে আমরা সেন্ট্রিফিউগাল সুইচ বলতেছি। আচ্ছা, নেক্সটে আসতেছি। It has distributed winding. স্যার হ্যাঁ, স্যার সেন্ট্রিফিউগালের এটা আরেকবার একটু বলবেন, হাই স্পিড লো স্পিডের এটা। হাই স্পিডে সুইচটা ওপেন হয়, লো স্পিডে হাই স্পিডে সুইচটা অন হয়, সরি অফ হয়, আর লো স্পিডে এটা অন থাকে। ওপেন হওয়া মানে কি? অফ হওয়া। অ্যাট হাই স্পিড ওপেন আপ মানে হলো এটা ওপেন হয়ে যায়। ওপেন মানে তো সুইচ অফ, আর ক্লোজ মানে সুইচ অন। হাই স্পিডে অফ, লো স্পিডে অন, মানে স্পিন ডিপেন্ডেন্ট সুইচ। ঠিক আছে, স্পিড বাড়লে এটা অফ, স্পিড কমলে এটা অন। ঠিক আছে, আরেকটা পয়েন্ট। হ্যাঁ এটাকে আরেকটা পয়েন্ট বলতে পারো। ইট হ্যাজ ডিস্ট্রিবিউটেড উইন্ডিং অ্যান্ড স্কুয়াল কেজ রোটর। এটার উইন্ডিংটা ডিস্ট্রিবিউটেড উইন্ডিং। ডিস্ট্রিবিউটেড মানে একটা স্লটে সব উইন্ডিং না, উইন্ডিংগুলো ডিফারেন্ট স্লটে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউটেড উইন্ডিং, স্যার ড্যাম্পার উইন্ডিং এর ক্ষেত্রে স্যার আমরা দেখেছিলাম না স্যার। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। স্কুয়াল কেজ রোটর ড্যাম্পার উইন্ডিং এও ইউজ হয়। সেম টাইপের একটা স্কুয়াল কেজ আমরা ইন্ডাকশন মোটরে রোটর হিসাবে ইউজ করি। এই যে স্কুয়াল কেজ রোটরটা এইরকম, এই তো এখানে কপার বারগুলো আছে। ঠিক আছে, এরকম মানে এই পাশে কপার বার, এই পাশে কপার বার, স্কুয়াল কেজ রোটর। তোমরা ইউনিভার্সিটি খুললে, মেশিন টু ল্যাব করলে, তখন দেখবে ল্যাবে স্কুয়াল কেজ রোটর খোলা রাখা আছে, দেখতে পারবা। প্র্যাকটিক্যাল মোটর থেকে খুলে তোমার স্কুয়াল কেজ রোটর রাখা আছে, যাতে তোমরা দেখতে পারো। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড উইন্ডিং অ্যান্ড স্কুয়াল কেজ রোটর থাকে আমাদের। তো নর্মালি দেখা যায়, দেখো আমাদের যে জেনারেটর পড়ছিলাম, সেই জেনারেটরের ক্ষেত্রে যদি চিন্তা করো, জেনারেটরে কি করছি আমরা? আমাদের এই রোটরকে আমরা ঘুরাইছি মেশিন দিয়ে, না ইঞ্জিন দিয়ে ঘুরাইছি। ঘোরানোর ফলে আমাদের এই যে 3 ফেজ এখান থেকে কারেন্ট, ইলেকট্রিসিটি তৈরি হয়েছে। ইলেকট্রিসিটি না, এটা রোটেশন ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিসিটি। আমরা রোটেট করব, ইলেকট্রিসিটি তৈরি হবে। আর মোটরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিসিটি দিব, রোটেশন পাবো। ঠিক আছে, আর জেনারেটরের ক্ষেত্রে আমরা রোটেশন দিব আর ইলেকট্রিসিটি পাবো। তাহলে ইলেকট্রিসিটি দিলে যদি রোটেশন পাই, রোটেশন দিলে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। জাস্ট এটা একটা কনভার্টারের মতো। তুমি এই পাশে যদি মেকানিক্যাল এনার্জি দাও, এই পাশে ইলেকট্রিক্যাল এনার্জি পাবা। এই পাশে একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিলে এই পাশে মেকানিক্যাল এনার্জি পাবা। সো মোটর বা জেনারেটরকে আমরা বলতে পারি মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টার হিসাবে, এটাকে আমরা বলতে পারি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে এটা স্যার বুঝছো? যান্ত্রিক শক্তিকে স্যার ইলেকট্রিক্যাল ইয়েতে রূপান্তরিত করা Yes, হয়তো। sir. এক্স্যাক্টলি। যান্ত্রিক শক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তর করব, অথবা তড়িৎ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করব যে মেশিনের মাধ্যমে, সেটাই মোটর অথবা জেনারেটর। যদি ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করি, সেটাকে আমরা বলতেছি জেনারেটর বা অল্টারনেটর। আর যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে রোটেশনাল বা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি, সেটাকে আমরা বলতেছি মোটর। তাহলে এই যন্ত্র মেশিন দুইটার কনস্ট্রাকশন খুব কাছাকাছি হওয়ার কথা, যেহেতু ভাইস ভার্সা অপারেশন করে, আসলেই তাদের কনস্ট্রাকশন খুব কাছাকাছি। তো এই যে আমাদের রোটর আছে এখানে, এই রোটরে ডেফিনেটলি স্ট্যাটরের স্লট আছে, তাই না? স্লট তো থাকতেই হবে। স্লট না থাকলে উইন্ডিং আমরা কোথায় দিব? তাই আমাদের স্ট্যাটরের স্লট, ঠিক আছে, যেটা স্ট্যাটরের মধ্যে আছে। এখানে আমরা কন্ডাক্টরগুলো বসাবো, আমাদের কন্ডাক্টরগুলো বসবে। ঠিক ক্লিয়ার? এটা তো আমরা মেশিন টুর মিডেও পড়ছি, যে আমাদের স্ট্যাটরের স্লট থাকে, স্লটে আমরা কন্ডাক্টর বসাই। এই পাশ থেকে বসাইলাম, এদিক থেকে ঘুরে আসলাম, আবার ঘুরে গেলাম, আবার ঘুরে আসলাম, এভাবে আমরা কন্ডাক্টর বসাইছি না?
জি স্যার স্টার্টারের মধ্যে থাকে। হ্যাঁ Yes, স্ট্যাটারে sir. সিঙ্গেল ফেজ উইন্ডিং series বা আছে। ডাবল জি, ডাবল সিঙ্গেল লেয়ার উইন্ডিং অথবা ডাবল লেয়ার উইন্ডিং, এই ধরনের উইন্ডিং আমরা দেখছি। তো তখন আমাদের 3টা ফেজ ছিল। তোমরা যদি একটু মনে করো যে আহ, আমাদের আর্মেচার রিঅ্যাকশনের একটা ডিরাইভেশন দেখাইছিলাম। আর্মেচার রিঅ্যাকশন রিঅ্যাকশনের ডিরাইভেশনটা, হ্যাঁ 1.5 এরকম একটা গ্রাফ ছিল। এই একটা, এই একটা, এই একটা, এরকম T1 টাইম, T2 টাইম, এরকম 2টা টাইমে আমরা, তিনটা টাইমে থাকে স্যার। হ্যাঁ 3টা ফেজ থেকে যে 3টা ফ্লাক্স তৈরি হচ্ছে, যে এখানে যে আমরা রোটরের ফ্লাক্স কাট করতেছে, ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে, তারা একটা অপোজিং ফ্লাক্স তৈরি করতেছে। 3টা ফেজ থেকে 3টা ফ্লাক্স তৈরি হচ্ছে। 3টা ফ্লাক্স তো বেসিক্যালি মিলে একটা ফ্লাক্স তৈরি হবে। সেই ফ্লাক্সটা কেমন হয়েছিল? এই ক্ষেত্রে দেখা গেছে এদিকে আর্মেচার রিঅ্যাকশন ফ্লাক্স ছিল T1 টাইমে, মেইন ফিল্ড ফ্লাক্স এদিকে ছিল। পরে দেখা গেছে T2 টাইমে যখন যোগ করে দেখলাম আর্মেচার রিঅ্যাকশন ফ্লাক্স এইদিকে আর মেইন ফিল্ড ফ্লাক্স এদিকে। তো আর্মেচার রিঅ্যাকশন ফ্লাক্স দেখা যাচ্ছে এদিক থেকে এদিকে চলে আসছে, সবসময় ঘুরতেছে, তাই না? মেইন ফিল্ড ফ্লাক্সের পিছে পিছে ঘুরতেছে। তাহলে এটা আমাদের ক্লিয়ার। যদি এখানে একটা সাপ্লাই থাকে, 3 ফেজ সাপ্লাই যদি এখানে দিতে পারি এই উইন্ডিং এ সামহাও, যেটা জেনারেট হোক আর আমি বাইরে থেকেই দেই, 3টা ফেজে যদি সাপ্লাই দেই, তাহলে কি তৈরি হবে? আর্মেচার রিঅ্যাকশনের মতো একটা ফ্লাক্স তৈরি হবে, ঠিক কি না? আর্মেচার রিঅ্যাকশনের মতো একটা ফ্লাক্স তৈরি হবে, সেটা কি ফিক্স থাকবে নাকি ঘুরবে টাইমের সাপেক্ষে? রোটেট করবে, কারণ হলো টাইমের সাপেক্ষে আমরা যোগ করে করে দেখছি বিভিন্ন সময় তার রেজাল্টেন্ট ফ্লাক্স বিভিন্ন দিকে হয়। তার মানে এখানে যদি আমরা একটা 3 ফেজ সাপ্লাই দিতে পারি সামহাও, যে এখানে একটা ফেজ এ, এখানে ফেজ বি, এখানে ফেজ সি, যদি আমার 3 ফেজ উইন্ডিং থাকে আর আমি যদি সাপ্লাই দিই ইলেকট্রিসিটি, তাহলে একটা ঘুরে এরকম একটা ফ্লাক্স তৈরি হবে। একবার রেজাল্টেন্ট থাকবে এইদিকে, এরপরে এটা ঘুরে এদিক থেকে এদিকে আসবে, তারপরে ঘুরে এটা এদিকে আসবে রেজাল্টেন্ট, তারপর ঘুরে এদিকে আসবে, আবার ঘুরে এদিকে যাবে। ক্লিয়ার না? এইভাবে ঘুরতে থাকবে রেজাল্টেন্টটা, আমরা যোগ করেও দেখছি। এই যে ডেরিভেশন করে এখানে দেখছি, 2টা টাইমে করে দেখছি যে এইখানে এদিকে হয়, এর পরের টাইমে দেখলাম এদিকে হয়, তারপরে ধরে নিলাম যে ঘুরতে থাকবে। আর করি নেই, 2টা করে আমরা ডিসিশন নিছি। তাহলে এই যদি হয়, তাহলে এইদিকে ফ্লাক্স মানে কি? নর্থ পোলের দিকে, সাউথ পোলের দিকে, তাই না? তারপরে আবার নর্থ পোলের দিকে চলে যাচ্ছে, নর্থ পোলের দিকে চলে যাচ্ছে, নর্থ পোলের দিকে চলে যাচ্ছে, ডেফিনেটলি সাউথ পোল উল্টা দিকে থাকতেছে। তাহলে এইখানে এইভাবে চিন্তা করা যায় না যে এই বরাবর ধরো একটা নর্থ পোল আর সাউথ পোল আছে, এটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে, ঠিক আছে না? এরকম একটা ফ্লাক্স তৈরি হচ্ছে না ভিতরে? রোটরটা নাই ধরো, রোটরের হিসাবে বাদ দাও, যদি আমরা সাপ্লাই দিই এরকম একটা ফ্লাক্স ঘুরতে থাকবে না ভিতরে? আচ্ছা, গুড। এইটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা 3 ফেজ উইন্ডিং করতে পারলে একটা রোটেশনাল ফ্লাক্স আমরা জেনারেট করতে পারি। এখন আরেকটা জিনিসে আসি, সেটা হলে এই ধরো গর্তের মধ্যে একটা ফ্লাক্স ঘুরতেছে, আমরা জানি নর্থ পোল আর সাউথ পোল আছে, এই সাউথ পোল এদিকে যাচ্ছে, নর্থ পোল এদিকে যাচ্ছে, তাই না? এই যে একটু আগে দেখলাম নর্থ পোল সাউথ পোল এরকম ঘুরতেছে। তো এর মাঝখানে যদি আমি একটা রোটর বসায় দিই, এখন এই নর্থ পোল সাউথ পোল এখানে যে ফ্লাক্স আছে, এই ফ্লাক্স একে কন্টিনিউয়াসলি কাট করবে না ঘুরে ঘুরে? আচ্ছা, এইবার আসি, এই আমার রোটরের নর্থ পোল এখানে আছে, সাউথ পোল এখানে আছে, নর্থ পোল এদিক থেকে এদিকে আসতেছে আর সাউথ পোল এদিক থেকে ওদিকে যাচ্ছে। এই যে এখানে কপার বারগুলো আছে, আমি বলছি এই ড্যাম্পার উইন্ডিং এর মতো একটা স্ট্রাকচার। এই ড্যাম্পার উইন্ডিং এ কি থাকে? সাইডটা এন্ড রিং দিয়ে কানেক্টেড থাকে, এই পাশে এন্ড রিং দিয়ে কানেক্টেড থাকে। স্কোয়াল কেজ রোটরে উপরে এরকম বারের মতো থাকে, এটা ঘুড়ির নাটাইয়ের মতো দেখতে। ঘুড়ির নাটাই দেখছো না? স্যার ঘুড়ির নাটাই, তো ঘুড়ির নাটাইয়ের যে, হ্যাঁ বাঁশের চলটাগুলা থাকে না উপরে, ওগুলা বেসিক্যালি আমার কপার বার, ঠিক আছে? তো কপার বারগুলাতে যখনই আমাদের ফ্লাক্স কাট করতেছে, তো ফ্লাক্স কাট করলে যেটা হবে যে এখানে ভোল্টেজ ইনডিউস হবে ডেফিনেটলি। কে বলছে এটা? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা বলছে যে একটা ফ্লাক্স যদি একটা কন্ডাক্টরের উপরে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকে, তাহলে ভোল্টেজ ইনডিউস হবে। তাহলে ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু d∅/dt। সেখান থেকে আমরা জানলাম যে এখানে ভোল্টেজ ইনডিউস হবে। আপত্তি আছে? এটুকু কি বুঝতে পারছো সবাই? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা না বুঝলে মোটরের কোনো প্রিন্সিপাল জীবনেও বুঝবে না। আরেকটু স্যার একটু বলে দেন। রোটেশনাল ফ্লাক্স কি বুঝছো? ফ্লাক্স যে রোটেট করবে? জি স্যার, ওটা বুঝছে। আচ্ছা, তো ফ্লাক্স রোটেট করলে এই যে নর্থ পোল আর সাউথ পোল থাকবে ফ্লাক্সের, সেটা রোটেট করতেছে, ঠিক আছে? এই রোটেশনাল ফ্লাক্স এটা আসতেছে স্ট্যাটর থেকে, আর স্ট্যাটরের ভিতরে আমি রোটর বসায় রাখছি। তাহলে এই ফ্লাক্সটা কি রোটরকে কাট করতে থাকবে না ঘুরে ঘুরে? জি স্যার, সাউথ পোল কাট করবে।
আচ্ছা, কাট করলে তাহলে এখানে যদি একটা কন্ডাক্টর থাকে আর তুমি যদি উপর একটা ম্যাগনেট নাড়াচাড়া করো, চুম্বক, তাহলে কি এখানে এই কন্ডাক্টরটাকে ভোল্টেজ ইনডিউস হবে না? একটা চুম্বককে যদি এর উপরে নাড়াচাড়া শুরু করো, হয় স্যার ভোল্টেজ কন্ডাক্টরকে ইনডিউস হবে। ইনডিউস হবে। এটাই তো আমাদের ফ্যারাডেস ল বলছে যে আইদার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টর নাড়ো অথবা কন্ডাক্টরকে স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ডকে নাড়ো, তাহলে ভোল্টেজ ইনডিউস হবে। তাহলে আমরা যেটা করতেছি, কন্ডাক্টরকে স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ডকে নাড়াচাড়া করতেছে, তাহলে ভোল্টেজ ইনডিউস হবে না? কি বুঝছো? ইয়েস স্যার। স্যার আচ্ছা, যদি বুঝো তাহলে আমরা সেকেন্ড স্টেজে যাই। তো ভোল্টেজ ইনডিউস যদি হয় তাহলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল আমাদেরকে কি বলছে? যে আচ্ছা, তার আগে আসি যে কোনো একটা শর্ট সার্কিটিং পাথে এখানে যদি ভোল্টেজ ইনডিউস হয়, এখানে কি কারেন্ট ফ্লো করবে না কি করবে না বলো তো? এই বারগুলাতে ভোল্টেজ ইনডিউস স্যার হলে কারেন্ট ফ্লো ফ্লো করবে স্যার। করবে, কারণ আমরা তো সব দিকে শর্ট সার্কিট করে রাখছি। জি, স্যার। তাহলে এটা তো শর্ট সার্কিটের অবস্থা, ভালো কারেন্ট ফ্লো করবে, ভোল্টেজ ইনডিউস হবে, সাথে সাথে কারেন্ট ফ্লো করা জি, স্যার। শুরু করবে। তাহলে ভালো অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করবে, কারণ এখানে তো রেজিস্ট্যান্সও তেমন বেশি না, কপার বার মানে হলো পিওর কন্ডাক্টর, রেজিস্ট্যান্স খুব কম। তাহলে এখানে কারেন্ট ফ্লো করা শুরু করবে। কারেন্ট ফ্লো করলে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি বলছে? থাম যদি এদিকে থাকে আর আঙ্গুলগুলো যদি এদিকে থাকে একটা মানুষের হাতের, তাহলে থাম্বের ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে এদিকে, তাহলে এই ডিরেকশনে একটা ফ্লাক্স তৈরি হবে, তাই না? এরকম একটা কথা বলছে না? জি স্যার। ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল। তাহলে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বলছে আমাদের যে কারেন্ট ফ্লো করবে এবং ফ্লাক্স প্রডিউস হবে। রোটর উইল প্রডিউস ফ্লাক্স ডিউ টু কারেন্ট ফ্লো, না ডিউ টু কারেন্ট ফ্লো। বইতে কিন্তু এগুলো কিছু লেখা নেই, আমি এখন যেগুলো বলতেছি এগুলোই বোঝার জিনিস, আর বাকি জিনিস বইতেই আছে। তো যে এইসব কথা কিছুই বলা নেই, বইতে সরাসরি বলা আছে যে এরকম ফ্লাক্স হবে আর মোটর ঘোরা শুরু করবে, আসলে তো তা না। আচ্ছা, যাই হোক, এই আমাদের গেল ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমাদের কারেন্ট ফ্লো করতেছে এবং একটা ফ্লাক্স তৈরি হচ্ছে। এখন ফ্লাক্স কয়টা বলো তো? একটা হলো স্ট্যাটার থেকে তৈরি হচ্ছে ফ্লাক্স, আর একটা হলো আমার রোটরের একটা ফ্লাক্স, তাই না? জি স্যার, দুইটা। তাহলে জি, এই স্যার। দুইটা ফ্লাক্সের মধ্যে রিলেশনশিপ কি? কে বলছে? লেনজেস ল। লেনজেস ল কি বলছে? কোন একটা কন্ডাক্টরের উপরে যদি কোনো একটা কারণে ফ্লাক্স তৈরি হয় এবং তার মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, সেও আরেকটা ফ্লাক্স তৈরি করবে, সেটা উৎপন্ন হওয়ার মূল কারণকে অপোজ করবে। তাহলে এখানে তাই হচ্ছে না? আমার উপরে একটা ফ্লাক্স পড়তেছে, তার কারণে ভোল্টেজ হয়ে কারেন্ট হচ্ছে, এবং আমিও একটা ফ্লাক্স তৈরি করতেছি, সেটা কি করবে? মূল কারণকে অপোজ করবে। মূল কারণ কি বলতো? এখানে ভোল্টেজ ইনডিউস হওয়ার ফ্লাক্স নাকি ফ্লাক্সের রোটেশন? স্যার ফ্লাক্সের রোটেশন। ফ্লাক্সের রোটেশন। যদি শুধু ফ্লাক্স থাকতো তাহলে তো আর ভোল্টেজ হতো না, ফ্লাক্স রোটেট করতেছে, এই জন্যই আমার গায়ে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। তাহলে এখন অপোজ করতে গেলে কি করতে হবে? অপোজ করতে গেলে এক কাজ করি, ধরো নর্থ পোল এখানে আছে, আমার এই কন্ডাক্টরটা এখানে আছে, এখন নর্থ পোল এদিকে আসতেছে, একই স্পিডে যদি এই কন্ডাক্টরটা এদিকে আসে, তাহলে দুইজনের মধ্যে কি কোনো মানে স্পিড থাকবে? নো স্যার। তাহলে কি ডিফারেন্স Same তাহলে নর্থ তাহলে কি ভোল্টেজ উৎপন্ন হবে? না স্যার। হবে না। ধরো আমার হাতে যদি একটা ম্যাগনেট আর একটা কন্ডাক্টর নিয়ে আমি হুন্ডার উপরে বসে থাকি, তাহলে তো দুইটাই মুভ করতেছে, কিন্তু দুইটা একই সাথে মুভ করতেছে, সো দেয়ার ইজ নো রিলেটিভ ভ্যালোসিটি, সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। সো দুইটা যদি একই সাথে ঘুরে, তাহলে এই ফ্লেমিংস ল অফ ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই অনুযায়ী কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। ভোল্টেজ উৎপন্ন না হলে না তো ওই স্যার, যে হবে। ফ্যারাডেজ কারেন্ট উৎপন্ন হওয়ার কোনো মানে রিজনই নাই। রিজন না হলে রোটর কোনো ফ্লাক্সও তৈরি করবে না, এবং সেখানে লেন্জার লর কোনো রিজনও নাই। তার মানে এটা যদি একটু স্লো ঘুরে, দেখো তো একটু স্লো যদি ঘুরে, তাহলে কি রিলেটিভ ভেলোসিটি থাকবে না? জি স্যার। একটা ডিফারেন্স থাকবে। থেকে যাবে স্যার। ডিফারেন্স থেকে যাবে, তার মানে একটু হলেও কাট করবে, তখন কাট করলে এই ভোল্টেজ উৎপন্ন হবে, কারেন্ট ফ্লো করবে এবং সে ফ্লাক্স তৈরি করবে, লেন্সের ল অনুযায়ী সে অপোজ করার জন্য ঘোরা শুরু করবে। কিন্তু এক্সাক্ট সেম স্পিডে কি ঘুরতে পারবে? ঘুরলে তো এই ফেনোমেনাই থাকবে না। তার মানে একটু স্লো স্পিডে সে এই ফ্লাক্সের পিছে পিছে ঘুরতে থাকবে। তার মানে ফ্লাক্সের স্পিড যদি এনএস হয়, রোটরের স্পিড হবে এন। এন সবসময় লেস দেন এনএস হবে। এন ইজ অলওয়েজ লেস দেন এনএস ফর কি? সিঙ্ক্রোনাইজ মোটর, ফর ইন্ডাকশন মোটর। এনএস মানে কি বলতো? ফ্লাক্সের স্পিড, তাই না? এনএস তো হলো ফ্লাক্সের ফ্লাক্সের স্পিড। এনএস ইকুয়াল টু 120
এফ ডিভাইডেড বাই পি, এটা আমাদের ফ্লাক্স যে স্পিডে ঘুরতেছে সেই স্পিডটা, সিঙ্ক্রোনাইজ স্পিড। কিন্তু রোটর তো স্পিডে ঘুরতেছে না, রোটর একটু স্লো স্পিডে ঘুরবে, কারণ এই যে এই একই স্পিডে ঘুরলে সে তো আর ফোর্স পাবে না, এই জন্য সে একই স্পিডে কখনোই ঘুরতে পারবে না, একটু স্লো হবে। স্লো হওয়ার কারণে তার গায়ে ভোল্টেজ ইন্ডিউস হবে, ভোল্টেজ ইন্ডিউস হলে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে ফ্যারাডেজ ল অনুযায়ী সেও একটা ফ্লাক্স তৈরি করবে, লেঞ্জের ল অনুযায়ী ফ্লাক্স উৎপন্ন হওয়ার মূল কারণকে অপোজ করার জন্য ঘুরে শুরু করবে। তো একজ্যাক্ট সেমি স্পিডে ঘুরতে পারবে না, একটু স্লো স্পিডে ঘুরবে। সেমি স্পিডে ঘুরলে তো বেসিক্যালি এই ফেনোমেনাই থাকবে না, সো একটু স্লো স্পিডে ঘুরে সে আলটিমেটলি এনএসকে ফলো করতে থাকবে, মানে এই যে সিঙ্ক্রোনাইজ স্পিডকে সে ফলো করতে থাকবে। সো রোটরের যে অ্যাকচুয়াল স্পিড সেটা হলো এনএস হলো সিঙ্ক্রোনাইজ স্পিড, এটা হলো রোটর স্পিড। আর এনএস কি? এনএস হলো সিঙ্ক্রোনাইজ স্পিড। স্পিড যেটাকে আমরা বলতেছি, অথবা হলো তুমি বলতে পারো স্পিড অফ ফ্লাক্স, ফ্লাক্স স্পিড। এটা লোকাল ল্যাঙ্গুয়েজে বললাম, এটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ না ফ্লাক্স স্পিড, ঠিক আছে? অরিজিনাল নাম হলো সিঙ্ক্রোনাইজ স্পিড। তোমাদের বোঝার জন্য একটু নোট লিখে দিলাম, যেটা ফ্লাক্সের স্পিড, ঠিক আছে? ফ্লাক্স কত জোরে ঘুরতেছে সেটার স্পিড। এটুকু ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এইবার এইটুকু যদি বুঝে থাকো, তুমি সারা দুনিয়া যত মোটর আছে সব মোটরের তুমি ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারবা। প্রথম কি লাগবে আমাকে বলো তো একটা মোটর ঘোরানোর জন্য? 1 নম্বর শর্ত কি লাগবে? স্যার একটা ভোল্টেজ। ফ্লাক্স লাগবে স্যার। স্যার ইলেকট্রিসিটি লাগবে স্যার। না না, ওইটা না, মানে ভোল্টেজ উৎপন্ন স্যার। না, প্রথম জিনিস লাগবে আমার রোটেশনাল ফ্লাক্স। রোটেশনাল। ফ্লাক্স জি স্যার, যদি ফ্লাক্সটা rotational। রোটেটই না করে তাহলে তো এগুলো কিছুই হবে না। তুমি ইলেকট্রিসিটি দিলে কি হবে? না যদি স্যার। না, ফ্লাক্সের রোটেশন যদি না থাকে তাহলে তোমার কিছুই হবে না। তুমি ধরো এখানে একটা উইন্ডিং দিলা যেটা রোটেটিং ফ্লাক্স তৈরি করে না। এরপরে আসি আমরা এখানে বলতেছি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে স্ট্যাটার হ্যাজ সিঙ্গেল ফেজ, একটা ফেজ। এখানে আমরা 3টাকে যোগ করছিলাম, এই জন্য আমরা একবার এদিকে পাইছি, একবার ওদিকে পাইছি, সেদিকে পাইছি। এখন যদি আমার একটা ফ্লাক্স হয় স্ট্যাটরে, আমার একটাই উইন্ডিং, সিঙ্গেল ফেজ, ঠিক না? তাহলে একটা উইন্ডিং এর থেকে একটা উইন্ডিং এ সাপ্লাই দিলে কি হবে? একটা। এখন যোগ করো তো, আগে তো 3টা যোগ করে দেখছি আমরা রেজাল্টেন্ট কোন দিকে আসে, এখন যোগ করলে কি হবে? এখন কোশ্চেন হলো স্যার কিসের সাথে কি যোগ করব, তাই না? জি স্যার। জি এখন তো যোগ করা এইটাও তো কিছু- রোটেশনাল ফ্লাক্সও থাকবে স্যার এটার ক্ষেত্রে, আর একটা এমনি আপনার স্ট্যাটার ফ্লাক্সও থাকবে। তো এটা 3 ফেজের হিসাব করছে, এটা 1 ফেজের স্যার। কিভাবে হিসাব করবা বলো? যখন টাইম 0 তখন কি ফ্লাক্স নাই? স্যার তখন তো 0 ফ্লাক্স, দেন স্যার হ্যাঁ। টাইম Flux 1 এ হবে। স্যার ম্যাক্সিমাম তাহলে- স্যার। আমরা আঁকি, যখন এইদিকে 0, 90, 180, 270 and 360, এই তো? তাহলে 0 ডিগ্রিতে কি ফ্লাক্স নাই, 0 0। তারপরে 90 ডিগ্রিতে আসলে কি ম্যাক্সিমাম ফ্লাক্স ম্যাক্সিমাম। Maximum। আচ্ছা, এই বেড়ে 90 ডিগ্রি পর্যন্ত বাড়তেছে, বাড়তে বাড়তে ফ্লাক্স ম্যাক্সিমাম। তারপর আবার যখন 180 ডিগ্রিতে আসবে কত ফ্লাক্স? 0। 0 স্যার। 0, কমতে কমতে 0। আবার 270তে গেলে কি ফ্লাক্স ম্যাক্সিমাম, কিন্তু কোন দিকে? ম্যাক্সিমাম। উল্টা দিকে নেগেটিভ, স্যার, নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ দিকে ম্যাক্সিমাম স্যার। নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো। আবার কি কমতে 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 0। 360তে কত? আবার সরি, এদিক থেকে হবে 180 থেকে 270 পর্যন্ত যাওয়ার সময় বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, তারপর ম্যাক্সিমাম থেকে আবার কমতে কমতে 360তে এসে 0। 0। রোটেশনাল ফ্লাক্স হইছে? আগেরটা কেমন ছিল? এরকম, জি স্যার। এটা এরকম সব দিকে ছিল, তাইলে এইরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছিল, তাই না? আগেরটা আঁকলে কি এরকম প্যাটার্ন তৈরি হতো না, গোল? এখন কি গোল প্যাটার্ন আছে, সব দিকে ফ্লাক্স আছে? না স্যার। তাহলে কি একটা অ্যাক্সিসে ফ্লাক্স পালসেট করতেছে না? জি স্যার। একটা অ্যাক্সিস। ওয়ান অ্যাক্সিস ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ, একটা অ্যাক্সিসে ফ্লাক্স নাড়াচাড়া করতেছে। এই একবার axis মিনিমাম হচ্ছে, একবার ম্যাক্সিমাম হচ্ছে। একবার মিনিমাম হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে, আবার উল্টাচ্ছে পোল। আবার একবার এদিকে নর্থ পোল থাকতেছে, একবার সাউথ পোল থাকতেছে, বাড়তেছে ধীরে ধীরে। এই যে বাড়তে 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 নর্থ পোল ম্যাক্সিমাম হচ্ছে, এই যে ফ্লাক্স এরকম এরকম বাড়তে 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 এই নর্থ পোলের দিকে সাউথ পোলের দিকে ম্যাক্সিমাম হচ্ছে, আবার নর্থ পোল সাউথ পোল কমতেছে, এরকম কমতে 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 নর্থ পোল সাউথ পোল এরকম 0 হয়ে যাচ্ছে। এই যে 0 হয়ে গেল, এরপর আবার উল্টায় বাড়া শুরু করবে। আবার এদিকে সাউথ পোল হয়ে গেছে, এদিকে নর্থ পোল হয়ে গেছে, এবার আবার বাড়তেছে।
এই এদিকে সাউথ পোল, এদিকে নর্থ পোল। বুঝা গেছে? এখন এইরকম একটা সিনারিও তৈরি হচ্ছে, একবার নর্থ পোল বড় হচ্ছে, নর্থ পোল এদিকে স্ট্রং হচ্ছে, সাউথ পোল স্ট্রং হচ্ছে, তারপর ধীরে ধীরে নর্থ পোল সাউথ পোল দুর্বল হতে হতে ফ্লাক্স নাই, জিরো, তারপর আবার নর্থ পোল সাউথ পোল এইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি আমার জন্য মানে রোটেশনাল ফ্লাক্স দিচ্ছে? তো এখন আমি এই ধরনের ফ্লাক্স আমি যদি রোটের উপরে দেই কি হবে বলতো? রোটের উপরে দিলা, তারপর লেন্সের ল অনুযায়ী সে কাকে ফলো করবে? আগে তো ফ্লাক্স ঘুরতেছিল, সে ঘোরা ফ্লাক্সকে ফলো করতেছিল, এখন কি ঘূর্ণায়মান ফ্লাক্স আছে? না স্যার। তাহলে কি তাকে ফলো করারও কোনো ওয়ে আছে? না স্যার। স্যার তাহলে লেন্সেরটাকে ফলো করুন। তাহলে এখন কি প্রবলেমটা কোথায় বলো তো? আমার মোটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কি ঘুরবে যদি আমি সিঙ্গেল ফেজে দেই এই না, মুহূর্তে যে স্ট্রাকচার আছে? এইটার জন্য স্যার ঘুরবে না তো স্যার। উড়বে না এখন তো স্যার। ঘুরবে, সামথিং করতে হবে, আমাদের কিছু একটা করতে হবে, কিছু একটা করে আমরা স্যার সব- ঘুরাইতে হবে স্যার। কিছু একটা করে ঘুরাইতে হবে। তো কিছু একটা কোথায় করতে হবে? আমার রোটেশনাল ফ্লাক্স লাগবে, তাই না? এটাই প্রবলেমটা তো এই জায়গায় যে আমার রোটেশনাল ফ্লাক্স নাই। প্রবলেম হলো উই ডোন্ট হ্যাভ রোটেশনাল ফ্লাক্স। রোটেশনাল ফ্লাক্স নেই, তো এই রোটেশনাল ফ্লাক্স যেহেতু নাই, তাহলে রোটেশনাল ফ্লাক্স সামহাও তৈরি করতে হবে, সিঙ্গেল ফেজ থেকে তৈরি করতে হবে। আমার মাল্টিপল ফেজ ইউজ করার তো অপশন নাই। আমরা জানি 3 ফেজ ইউজ করলে অটোমেটিক্যালি রোটেশন ফ্লাক্স হবে এবং মোটর ঘুরবে, দ্যাটস ওকে, বাট সিঙ্গেল ফেজে হচ্ছে না। কি করি? তাহলে আমরা এখন বলি নাও অ্যান অল্টারনেটিং, এই যে বইয়ে কি লেখা আছে আমি লিখে দিচ্ছি, অল্টারনেটিং flux acting on a stationary rotor cannot produce rotation. ঠিক আছে? তো এই অল্টারনেটিং ইউনিঅ্যাক্সিয়াল pulsating. Now an alternating uniaxial pulsating flux acting on a stationary rotor cannot produce rotation. This is why single phase induction motor is not self-starting. এই লাইনটা পড়ে তোমার এগুলো সব বুঝে ফেলার কথা ছিল। এই যে এখানে যা আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যত ব্যাখ্যা দিলাম এগুলা এইটুকু পরে তোমার বুঝে ফেলার কথা ছিল। নাও অ্যান অল্টারনেটিং ইউনিঅ্যাক্সিয়াল মানে একটা অ্যাক্সিসে পালসেট করে এই ধরনের ফ্লাক্স অ্যাক্টিং অন স্টেশনারি রোটর মানে থেমে থাকা রোটরের উপরে যদি কাজ করে তাহলে ক্যান নট প্রডিউস রোটেশন, দ্যাটস ওয়াই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ নট সেলফ স্টার্টিং। তাহলে বুঝতা বই পড়লে? না স্যার। না স্যার, এটা পুরো একটা সামারি। সামারি মানে হলো যে এটা ওই কলেমা তৈয়াবার মতো পুরা ধর্মের সামারি, বুঝতে পারছো? এত বড় একটা জিনিসের সামারি যদি এইটুকু অংশের মধ্যে বলে আসলে বোঝাটা ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে এই যে আসল কথাগুলো না বলে এই নকল কথাবার্তা বলে সময় নষ্ট করছো বইতে। এই আসল কথা হইলে এগুলা এই বেসিকটা তোমাকে বুঝে আসতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে। এই বেসিকটা যদি না বুঝে আসতে পারো তাহলে তুমি বুঝবা না যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বানানোর চ্যালেঞ্জটা কোথায়। তাহলে এখন চ্যালেঞ্জটা আমরা বুঝলাম, এটা সেলফ স্টার্টিং না, নিজে নিজে স্টার্ট হতে পারবে না, এইটুকু আমরা ক্লিয়ার যে এটা ঘোরার কথা না। বাট স্যার এখানে কি কোনো লোড কানেক্ট? হ্যাঁ না স্যার কিছু না, স্যার লোডের ব্যাপার তো এখানে নাই। না, লোড কই থেকে আসবে? এ তো মোটরে তার জি স্যার। ইলেকট্রিক মেকানিক্যাল লোড আসবে, ওইটা পরবর্তীতে আমরা দেখব। স্যার মেকানিক
মেকানিক্যাল লোড মানে কোনো ধরো তুমি মোটর দিয়ে আদা রসুন পিষতেছো, ব্লেন্ডার মেশিনের মোটর, তাহলে ওই আদা রসুনই তোমার লোড। ঠিক আছে, ধরো তুমি ধান জি স্যার। ভাঙাচ্ছ, তাহলে এই ধান চাল যেগুলো দিচ্ছ আটা, ওইটাই তোমার লোড। বা তুমি একটা বাকেট মানে কি বলে সিমেন্টের বস্তা তুলতেছো বা লিফটে ইউজ করতেছো, লিফট দিয়ে তুমি উপরে উঠতেছো, তুমি লোড। এটা মেকানিক্যাল লোড। বাট এখন এই ঘোরার কথা না, এই নট সেলফ স্টার্টিং, এটা আমরা ডিসাইড করে ফেললাম, কিন্তু একটা আজব জিনিস দেখলাম যে বাট ইফ এ ইনিশিয়াল start by hand in either direction is provided motor starts to rotate. কিন্তু আমরা এইভাবে বানায় যদি একটা কাজ করি যে হাত দিয়ে সামহাও একদিকে যে কোনো একদিকে ঘুরাই দিই, ঘুরাই দিলে দেখতেছি মোটরটা ঘোরা শুরু করে। এইবার তো মাথা নষ্ট, তাই না? এখন কি হচ্ছে? স্যার ম্যানুয়াল ইয়ার ম্যানুয়ালে যে শ্যালো ইঞ্জিন ছিল না, প্রথমে হ্যান্ডেল লাগায় ঘুরাই স্যার, ওই দিতে। স্পিড বোটে দেখতাম যে হ্যান্ডেল লাগায় স্যার স্টার্ট দেয় হ্যাঁ, বোটগুলো। তাহলে এই যে ইনিশিয়াল যেমন গাড়িতেও তো ইভেন আমরা তো ওই যে সেলফ মোটর দিয়ে আমরা মোটরসাইকেল চালাও, গাড়ি চালাও, আমরা কি প্রথমে ব্যাটারি থেকে হেল্প নিয়ে আমরা ইঞ্জিনটা স্টার্ট জি করি, স্যার, জি স্যার। তাই না? ইনিশিয়াল টর্ক ইজ প্রোভাইডেড। আচ্ছা, এইখানেও সেম, মোটরটাকে যদি ইনিশিয়ালি সামহাও আমরা ঘুরাই দিতে পারি, তাহলে মোটরটা ঘোরা শুরু করে। তাহলে ডেফিনেটলি আমরা একটা জিনিস বুঝতে পারছি যে রোটেশনাল ফ্লাক্স ছাড়া মোটর ঘুরবে না। তাহলে হাত দিয়ে ঘুরাই দিলে সামহাও ভিতরে রোটেশনাল ফ্লাক্স তৈরি হয়, এটা তো আমরা ধরে নিতে পারি, তাই না? সামহাও স্যার। ভিতরে রোটেশনাল ফ্লাক্স তৈরি হয়। তাহলে সামহাও কিভাবে তৈরি হয় সেটা একটা কোয়েশ্চেন। তাহলে এটা তো আমরা দেখলাম যে একটা ফ্লাক্স এরকম এরকম কি বলে একটা অ্যাক্সিসে পালসেটিং করার কথা। এখন ধরো এটা এক অ্যাক্সিসে পালসেট করতেছে, ভালো কথা, রোটরটাও দাঁড়ায় ছিল। এখন রোটরটাকে যদি সামহাও ঘুরাই দেই, এটা পালসেট করুক, অসুবিধা কি? এখন কি রিলেটিভ ভেলোসিটি আছে না দুইজনের মধ্যে? জি স্যার আছে। এই যে নর্থ পোল আর সাউথ পোল এই বরাবর পালসেট করতেছে, ধরে নিলাম। এবার নর্থ পোল সাউথ পোল এদিকে চেঞ্জ হচ্ছে। তো আমাদের রোটরও থেমে ছিল প্রথমে। থেমে থাকলে তো কোনো ইস্যু নাই, যে থেমে আছে সে মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স করতে পারতেছে না, তো আর ভোল্টেজ ইনডিউসের লেন্সের ল কাজ করতে পারতেছে না। কিন্তু আমি যখন এটাকে ঘুরাই দিব, তখন ফ্লাক্স স্টেশনালি বাট কন্ডাক্টর রোটেশনাল, তাই না? যে কোনো একটা ঘুরলেই তো ভোল্টেজ ইনডিউস হবে। ভোল্টেজ ইনডিউস হলে রোটর কি তৈরি করবে? আবার একটা ফ্লাক্স তৈরি করবে, তাই না? রোটর কি ফ্লাক্স তৈরি করবে না তখন? স্যার, আর্মেচার রিঅ্যাকশন জি ফ্লাক্সের স্যার। মতো। আচ্ছা, স্যার আরেকবার স্যার বুঝি নাই স্যার। ধরো তুমি এখানে একটা কন্ডাক্টর রাখছো, এর উপরে একটা ফ্লাক্স দিলা নর্থ পোল সাউথ পোল, তাহলে আইদার কন্ডাক্টর নাড়াও অথবা হইলো ফ্লাক্স যে কোনো নাড়াও, একটা না রাখলে স্যার ভোল্টেজ ভোল্টেজ উৎপন্ন হবে। তাহলে এইখানে এটা নড়াচড়া করতেছে না, স্টেশনারি ফ্লাক্স ইউনিঅ্যাক্সিয়াল এর নড়াচড়া করতেছে, কিন্তু এ রোটেট করে না। তাহলে তুমি কন্ডাক্টরকে হাত দিয়ে ঘুরাই দাও। এখানে কন্ডাক্টর কে? রোটর, স্কুয়াল কেজ রোটরই তো কন্ডাক্টর, সেই রোটরই তো ভোল্টেজ ইনডিউস হচ্ছে, তাই না? ফ্লাক্স কাট করতেছে তো রোটরকে, রোটরের মধ্যে কপার বার আছে না, এরকম আছে তো। জি স্যার। জি স্যার। এটাকে হাত দিয়ে ধরে আমি ঘুরাই দিই, শ্যাফটকে হাত দিয়ে ধরে ঘুরাই দিলাম ডান দিকে। তো ডান দিকে ঘুরাই দিলে এখন এই বরাবর তো ম্যাগনেটিক ফ্লাক্স আছে, এই কন্ডাক্টর গুলোকে মুভ করতেছে না ফ্লাক্সের ভিতর দিয়ে? কাট করবে স্যার তাই। কাট করবে, ভোল্টেজ ইনডিউস হবে, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করলে সেও আরেকটা ফ্লাক্স তৈরি করবে, ফ্লাক্সটা আর এই ফ্লাক্সটা মিলে আরেকটা ফ্লাক্স তৈরি হবে, মানে রেজাল্টেন্ট ফ্লাক্স তৈরি হবে। তাহলে এই ফ্লাক্সটা নর্মালি কি আর্মেচার রিঅ্যাকশনের মতো 90 ডিগ্রি ল্যাগে থাকবে, তখন এদের রেজাল্টেন্ট ফ্লাক্স কি চেঞ্জ হবে না? এই স্যার রোটরের ফ্লাক্স আর এই ফ্লাক্স মিলে একটা রেজাল্টেন্ট ফ্লাক্স তৈরি হবে না? ওই রেজাল্টেন্ট ফ্লাক্সটা দেখা যায় এই যে যেহেতু এই ডিরেকশনে আছে, তো রেজাল্টেন্ট ফ্লাক্সের কারণে এই প্যাটার্নটা আর আগের মতো থাকে না, সব জায়গায় ফ্লাক্স পাওয়া যায়। আগে তো এই যে 180 ডিগ্রিতে কোনো ফ্লাক্স ছিল না, কিন্তু 180 ডিগ্রিতে এখন এই রোটরের ফ্লাক্সটার কারণে ফ্লাক্স আছে, মানে সব জায়গায় ফ্লাক্স আছে আলটিমেটলি 360 ডিগ্রি। তাহলে এই যে রোটেশনাল একটা প্যাটার্ন যে ছিল, এটা হাত দিয়ে ঘুরাই দেওয়ার পরে রোটেশনাল প্যাটার্ন পাওয়া সম্ভব ডিউ টু রোটর ফ্লাক্স। কি ক্লিয়ার? জি স্যার। মানে স্যার সিঙ্গেল ফেজে স্যার হাত দিয়ে ঘুরাই দিতে হবে। হ্যাঁ,
এখন পর্যন্ত তাই, কিন্তু আমরা তো হাত দিয়ে ঘুরাবো না, আমরা তো প্রাগৈতিহাসিক যুগে বসবাস করতেছি না। আমরা চাই মাথা চিন্তা করব, ফ্যান জি ঘুরুক। স্যার, মানে এখন যতটুকু করলাম স্যার, এত মাত্র হাত দিয়ে ঘুরাইতে। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে হাত দিয়ে ঘুরাইলে পারা সম্ভব, এবং কেন পারা সম্ভব ওইটা সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। তো আইডিয়া দিলেও তো আমি খুশি হব না। তোমরা কি খুশি হয়েছো? আইডিয়া ভালো লাগছে? আইডিয়া ভালো লাগে নাই। কষ্ট হইব স্যার। হ্যাঁ, না আইডিয়া তো হাত দিয়ে ঘুরানো তো পরের কথা, এইটাও মেনে নিতে কেমন জানি কি কি কথাবার্তা এগুলো, কি রোটর থেকে কি হলো না হলো এগুলো বুঝতেছি না স্যার, এগুলো মানি না। আন্দোলন করলাম যে এগুলো কি বলছেন, এগুলা আমরা মানি না, মানবো না। তো মানি না, মানবো না যদি অবস্থা হয়, তাহলে ডেফিনেটলি আমাকে তোমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে দেখাইতে হবে যে ঘটনা কি। তাহলে দিস বিহেভিয়ার ক্যান বি explained using এক নাম্বার হলো ডাবল ফিল্ড রিভলভিং থিওরি or ক্রস ফিল্ড থিওরি। একটু সময় দাও, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এটা কি লিখছেন স্যার? ডাবল ফিল্ড রিভলভিং থিওরি আর ক্রস ফিল্ড থিওরি। আচ্ছা, ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা আমরা একটু বলি। আচ্ছা, ডাবল ফিল্ড থিওরি বলছে অ্যান্ড অল্টারনেটিং ইউনিঅ্যাক্সিয়াল কোয়ান্টিটি। অল্টারনেটিং মানে হলো যে চেঞ্জ হয় এই ধরনের ইউনিঅ্যাক্সিয়াল কোয়ান্টিটি। কেমন? এই যে আমরা দেখলাম অল্টারনেটিং ইউনিঅ্যাক্সিয়াল কোয়ান্টিটি, যে এই ধরনের একটা যদি ফ্লাক্স আমাদের থাকে, সেটা আসলে 360 ডিগ্রি যদি আমরা চিন্তা করি, তাহলে এই ধরনের একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করে, যেটা একটা অ্যাক্সিসে পালসেট করে। 360 ডিগ্রিতে ফ্লাক্স আমরা পাই না, কারণ আমাদের 0 পয়েন্টগুলো আছে, এখানে 0 পয়েন্ট আছে, 0তে 0 পয়েন্ট আছে, আবার নেক্সট সাইকেল শুরু হওয়ার সময় 180তে আবার 0 পয়েন্ট আছে, তাই না? তো 0 পয়েন্টগুলোতে তো আমাদের ফ্লাক্স পাবো না, যেখানে অন্যান্য পয়েন্টে আমাদের ফ্লাক্স পাবো। তাহলে এটা একটা অল্টারনেটিং ইউনিঅ্যাক্সিয়াল কোয়ান্টিটি। তাহলে অল্টারনেটিং বোঝা গেল, ইউনিঅ্যাক্সিয়াল বোঝা গেল, একটা অ্যাক্সিসে ফ্লাক্সটা পালসেট করে। কোয়ান্টিটি ক্যান বি রিপ্রেজেন্টেড বাই টু অপোজিটলি রোটেটিং ভেক্টরস অফ হাফ ম্যাগনিটিউড। তাহলে এই যে এই ধরনের একটা ভেক্টর যদি থাকে, ফ্লাক্স যদি থাকে, যেটা সাইনোসয়েডাল ফ্লাক্স, সেটাকে দুইটা ফ্লাক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তাদের হাফ হলো তাদের ধরো ম্যাগনিটিউড, ঠিক আছে? হাফ ম্যাগনিটিউডের ফ্লাক্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তখন এই যে এই মানে হাফ ম্যাগনিটিউড আছে, এটা কে বলছে সেটা আমরা একটু দেখতে চাই। ইউলার্স থিওরামটা দেখি। ইউলার্স থিওরাম। ইউলার্স থিওরাম বলছে cos theta মানে সাইনোসয়েডাল কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু হাফ অফ ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। পড়ছো না এটা ম্যাথে? জি স্যার, পড়া হয়েছে। আবার সিগন্যাল লিনিয়ার সিস্টেমেও পড়ছো। এখানে মেশিনেও কাজে লাগতেছে। আবার এই জিনিস আবার প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালে যে ইলেকট্রনের বিহেভিয়ার যখন ক্যালকুলেট করবা, ওইখানেও কাজে লাগবে। আচ্ছা, হোয়াট ইজ দিস হাফ অফ ই টু দি পাওয়ার জে থিটা?
হাফ অফ ই টু দি পাওয়ার জে থিটা, এটা জিনিসটা কি? আর হাফ অফ ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, এই জিনিসটা কি? আচ্ছা, এটা বোঝানোর আগে আমি বলি এ অ্যাঙ্গেল থিটা, এটাকে কি লিখতে পারে? এ ই টু দি পাওয়ার জে থিটা কি লেখা যায়? জি স্যার। আচ্ছা, আর এ অ্যাঙ্গেল থিটা এটাকে যদি আমি ড্র করি, এটাকে ড্র করলে কিরকম হবে? এই হলো আমাদের এ ম্যাগনিটিউড, আর এটার অ্যাঙ্গেল হলো থিটা, ঠিক আছে না? এই অ্যাঙ্গেল থিটাকে যদি আমি ড্র করি এরকম হবে না? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে পোলার প্লট করলে। আচ্ছা, একইভাবে আমরা এটাকে লিখতে পারি এ অ্যাঙ্গেল মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস জে জে। থিটা। আচ্ছা, এইটাকে যদি আমরা Reflection. রিপ্রেজেন্ট করি তাহলে দেখা যাবে এই থিটাটা নিচের দিকে আসবে, মাইনাস থিটা, আর এটা হলো আমাদের এ, এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই। ক্লিয়ার এতটুকু? জি স্যার। তাহলে এই যে এইখানে যে ইকুয়েশনটা আমরা লিখছি হাফ অফ ই টু দি পাওয়ার জে থিটা, হাফ অফ ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, মানে কি? মানে হলো বেসিক্যালি যে আমাদের যে অরিজিনাল দুইটাকে একসাথে আঁকি এখন, যে এটা প্লাস আর মাইনাস, একটা হইলো থিটা দিকে হাফ হবে ম্যাগনিটিউড, অরিজিনাল ম্যাগনিটিউডের হাফ হবে এটা থিটা, আর আরেকটা হলো মাইনাস থিটা, তাই না? তার মানে আরেকটা এই দিকে হাফ হলো তাদের ম্যাগনিটিউড মাইনাস থিটা। এগুলো কিন্তু বইতে এগুলো কিছু লেখা নাই, এটা ভালো মতো বুঝে নিও, আদারওয়াইজ কিন্তু খালি পড়বা কিছু বুঝতে পারবা না, না বুঝলে এই জিনিসের কোনো ভ্যালু নেই। আচ্ছা, এই যে পজিটিভ দিকে এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছে? থিটা যদি বাড়তে থাকে এটা এই দিকে যাবে, থিটার ভ্যালু যদি বাড়ে তাহলে এটা কি এদিকে যাবে, আর থিটার ভ্যালু বাড়লে এটা কোন দিকে যাবে? এইদিকে যাবে, স্যার ও নিচের দিকে যাবে। নিচের দিকে যাবে। তাহলে থিটা যদি 0 থেকে 360 পর্যন্ত হয় তাহলে কি হবে? এটা ঘুরতে ঘুরতে এদিক থেকে এদিকে আসবে, আর এটা ঘুরতে ঘুরতে এটাকে ক্রস করে ওদিকে যাবে। তার মানে দুইজন অপোজিট দিকে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, এইদিকে ঘুরতে থাকবে আর এইদিকে ঘুরতে থাকবে কন্টিনিউয়াসলি। থিটা যদি 0 থেকে বাড়তে 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 360 ডিগ্রি এভাবে করে চেঞ্জ হতে থাকে তাহলে এটা এদিকে ঘুরতে থাকবে, এটা এদিকে ঘুরতে থাকবে। তাহলে কস থিটা মানে কি? এই ধরনের একটা জিনিস যে আমাদের সাইনোসয়েডাল কম্পোনেন্টের মতো একটা জিনিস, যেটা আমাদের এরকম অসিলেট করতেছে, তাই না? তো অসিলেটিং একটা জিনিসকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি দুইটা কম্পোনেন্ট দিয়ে ম্যাথমেটিক্যালি। এখন এই কনসেপ্টটা ইউজ করে আমরা বলতে চাচ্ছি যে stator flux can be represented by psi equal to psi m cos 2 pi ft। স্ট্যাটারের যে ফ্লাক্স সেটাকে আমরা যেহেতু আমাদের একটা অল্টারনেটিং ফ্লাক্স psi equal to psi m cos ওমেগা টি এভাবে রিপ্রেজেন্ট করা যায় না? ওমেগা টি মানে হলো 2 pi ft, ঠিক আছে? और psi m cos ওমেগা টি और psi m cos থিটা, যেটাই বলো একই কথা, থিটা ইকুয়াল টু ওমেগা টি ইকুয়াল টু 2 পাই এফ টি, যেটা ইচ্ছা ওইটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আরেকটা জিনিস কি? অ্যান্ড আচ্ছা, এইটুকুই থাক, আর কমপ্লেক্স করে লাভ নেই। তাহলে এই যে কস্তিটা একটা পোর্শন আছে, এটাকে কি আমরা এখন দুই ভাগে ভাগ করে ফেলতে পারি না? তাহলে আমরা বলতে পারি psi equal to ওয়েট করো, psi equal to psi m cos 2 pi ft। ধরো থিটা, ইকুয়েশনে তো থিটা ছিল, এই জন্যই আমি একটু ভেঙে লিখলাম। ইকুয়েশনে থিটা ছিল, থিটা থাকা মানে 2 pi ft থাকে, একই কথা, তাই না? থিটা ইকুয়াল টু ওমেগা টি ইকুয়াল টু 2 pi ft, তাহলে 2 pi ft লিখলাম, লিখলে হাফ অফ ই টু দি পাওয়ার যে থিটা ছিল থিটা বদলে 2 pi ft লিখতেছে, ঠিক আছে? থিটা বদলে 2 pi ft, যে 2 pi ft প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 2 pi ft, ঠিক আছে?
এই গেল আমার দুইটা ফ্লাক্স। এখন তাইলে আমার যে আমি বলতেছিলাম যে রোটরের মধ্যে একটা ফ্লাক্স আছে, এখন আমাদের আগের জায়গায় চলে যাই। এই যে এখানে বলতেছিলাম রোটরের মধ্যে একটা ফ্লাক্স আছে, ফ্লাক্সটা কেমন? আমরা তো একটা সাইনোসয়েডাল সাপ্লাই দিচ্ছি, সিঙ্গেল ফেজ সাপ্লাই, তাহলে এইরকম না ফ্লাক্সটা? সাইনোসয়েডালি অসিলেটিং একটা ফ্লাক্স। তাহলে এই ফ্লাক্সটাকেই আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা একটু আগে বের করলাম যে কোনো সাইনোসয়েডাল কম্পোনেন্টকে আমরা এইভাবে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। তাহলে দুই ভাবে যদি ভাগ করা যায়, এখানে দেখতেছি যে আসলে একটা ফ্লাক্স না, ম্যাথমেটিক্যালি মনে হচ্ছে দুইটা ফ্লাক্স। জি স্যার। ম্যাথমেটিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে মনে হচ্ছে যে দুইটা ফ্লাক্স, একটা হাফ ম্যাগনিটিউডের ফ্লাক্স এদিকে ঘুরতেছে আর একটা হাফ ম্যাগনিটিউডের প্লাস আপ ফ্লাক্স একটা এদিকে মাইনাস আপ। ঘুরতেছে, ঠিক না? এটা কি ভার্চুয়ালি চিন্তা করতে পারি না একটা ফ্লাক্সকে দুইটা ফ্লাক্সে? ম্যাথমেটিক্যালি তো কারেক্ট, জি স্যার, আপত্তি আছে? দুইটাই অপোজিট ডিরেকশনে ঘুরতে। অপোজিট ডিরেকশনে ঘুরতেছে। তাইলে এখন আমরা বলতেছি এই এই আমাদের স্ট্যাটরের ভিতরে বেসিক্যালি একটা ফ্লাক্স না, এখন দুইটা ফ্লাক্স আছে। তো রোটরকে আমাদের দুইটা ফ্লাক্স কাট করতেছে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি বললাম যে রোটর আসলে একটা না, আমি মনে মনে কল্পনা করি রোটর এরকম দুইটা শ্যাফট দিয়ে কানেক্টেড, মনে মনে চিন্তা করতেছি শ্যাফট দিয়ে কানেক্টেড। এই এই যে এদিকে ঘোরার ফ্লাক্সটা রোটরকে এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে, আর এইদিকে যে ফ্লাক্সটা ঘুরতেছে রোটরকে ওইদিকে ঘোরানোর চেষ্টা করতেছে। এইভাবে চিন্তা করলাম। তো চিন্তা করলে এখন দেখো ইনিশিয়ালি কি আমার রোটর ঘুরে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে? না স্যার। আচ্ছা, না তাহলে স্যার। এখন বলো এই রোটরটা ঘুরতেছে না, এটার কি ব্যাখ্যা দেওয়া যেতে পারে? তাহলে রোটর কোনো ফোর্স নাই, একটা ব্যাখ্যা হইতে পারে। আরেকটা ব্যাখ্যা কি হইতে পারে? যদি যদি এটাকে যেই শক্তি দিয়ে এদিকে ঘুরাইতে চেষ্টা করতেছে, একই শক্তি দিয়ে এটাকে যদি ওদিকে ঘোরানোর চেষ্টা করি, এই শ্যাফটটা কি কোনো দিকে ঘুরবে? না স্যার, স্টিল থাকবে স্যার। স্টিল থাকবে। তাহলে দুইটা কেস হইতে পারে, একটা হলো কোনো ফোর্স নাই, আর একটা হলো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স আছে, যে এদিকে যে পরিমাণ ফোর্স এদিকে একই পরিমাণ অপোজিট ফোর্স আছে। তাহলে আমরা দেখতেছি যেহেতু দুইটা রোটেটিং ফ্লাক্স আছে ভিতরে ভার্চুয়ালি, তো দুইটা রোটেটিং ফ্লাক্স রোটরকে দুই দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। তার মানে যদি রোটরটা ইনিশিয়ালি না ঘুরে, তার মানে ইনিশিয়ালি এই দুইটা রোটেটিং ফ্লাক্স যে ফোর্স তৈরি করতেছে তা হয়তো সমান। এটা একটা ব্যাখ্যা আমার মাথায় আসতে পারে। সেটা যদি আমরা দেখাইতে পারি যে সমান, তাহলে আমরা বুঝতে পারবো ইনিশিয়ালি কেন ঘুরে না। আর যদি এটাকে ডানে ঘুরাই দিই, ঘুরে যদি, এবং তখন যদি দেখাইতে পারি যে ডানে ঘোরার যে ফোর্সটা ওটা বড় বামে ঘোরানো ফোর্স থেকে, তাহলে আমরা বলবো এই জন্য আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করে, তাহলে আমরা যদি দেখাইতে পারি যে অ্যান্টি ক্লকওয়াইজ যে ফোর্সটা সেটা ক্লকওয়াইজ ফোর্সের থেকে বেশি, তাহলে এই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে আপত্তি থাকবে কেন এই বিহেভিয়ার করতেছিল সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন নিয়ে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের রোটর যখনই ঘুরবে তখন একটা স্লিপ থাকে। স্লিপ মানে কি? ফরওয়ার্ড স্লিপ বলি। তাহলে এখন দুইটা রোটরের কাল্পনিক যেহেতু চিন্তা করতেছে, তাহলে স্লিপও দুইটা হবে, একটা ফরওয়ার্ড স্লিপ একটা ব্যাকওয়ার্ড স্লিপ। ফরওয়ার্ড স্লিপটা কি? এস ইকুয়াল টু এনএস মাইনাস এন ডিভাইডেড বাই এনএস। এনএস ডিভাইডেড বাই এনএস করলে কত হবে? 1 মাইনাস এন ডিভাইডেড বাই এনএস। তাহলে এইখান থেকে আমরা কি চিন্তা করতে পারি? এন ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু 1 মাইনাস এস, ঠিক ঠিক না? আর এখান থেকে আমরা এটা লিখতে পারি আবার এন ইকুয়াল টু 1 মাইনাস এস ইন্টু এনএস, এটাও লিখতে পারি। এইটুকু থাক আমার। তাহলে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা আমাদের ফরওয়ার্ড স্লিপের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম। এখন যদি আমরা ব্যাকওয়ার্ড স্লিপ বলি, ব্যাকওয়ার্ড স্লিপ, তো মোটরটা ঘুরতেছে তো ফরওয়ার্ড দিকে না, এন স্পিডটা হলো ফরওয়ার্ড দিকে। তো ব্যাকওয়ার্ড স্লিপ যদি হিসাব করি, তাহলে ব্যাকওয়ার্ড স্লিপের ক্ষেত্রে কি লিখবো? এনএস মাইনাস রোটর স্পিড কি তখন নেগেটিভ না? রোটর যেহেতু ফরওয়ার্ড দিকে ঘুরবে, এদিকে রোটেশনকে আমি মাইনাস এন, এদিকে রোটেশনকে আমরা নেগেটিভ ধরবো, ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু 1 প্লাস এন ডিভাইডেড বাই এনএস। এটা আমরা বলবো এন ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু কত? এন ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু 1 মাইনাস এস। তাহলে আমরা লিখে দিই ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস এস ইজ ইকুয়াল টু 2 মাইনাস এস। ঠিক আছে? ব্যাকওয়ার্ড স্লিপ আর ফরওয়ার্ড স্লিপ আমরা বের করলাম আমাদের এই রোটরের জন্য। এখন আমরা বলতেছি নাও পাওয়ার ডেভেলপ
by rotor PG is equal to 1 minus S divided by S into I2 square R2 ঠিক আছে এটা তোমরা মেশিন 1 এ পড়ে আসছো পাওয়ার জেনারেশনের ইকুয়েশন আর যদি মনে না থাকে ধরে নেওয়া যে রোটরের পাওয়ার জেনারেশনের ইকুয়েশন এইটাই আমরা ডেরিভেশনে যাব না ঠিক আছে নাও if n is rotor speed in rps যদি n rotor speed হয় in rps এ যদি হয় তাহলে জেনারেটর টর্কের ইকুয়েশন কি tg ইকুয়াল টু এটা তোমরা ডেফিনেটলি মেশিনে অনেকবার দেখছো মেশিন 1 এ দেখার কথা যদি তোমাদের মেশিন 1 এর সিলেবাস প্রপারলি কভার করে থাকে pg ডিভাইডেড বাই 2 পাই n আচ্ছা তো পিজির ভ্যালু আমরা জানি জেনারেটর যে পাওয়ার রোটরে যে পরিমাণ পাওয়ার তৈরি হচ্ছে দ্য ইকুয়েশন ইজ পিজি আর এখানে যে রোটরে যে পরিমাণ টর্ক তৈরি হচ্ছে টর্ক মানে হলো এটা ঘোরানোর শক্তিটা আর পাওয়ার হলো আমাদের ইন ওয়াটে কত তাহলে টর্ক জেনারেটেড টর্ক পাওয়ার ডিভাইডেড বাই 2 পাই n তো 2 পাই n এর এখানে আমরা পাওয়ারের ইকুয়েশনটা বসাই দিই তাহলে নিচে থাকলো 2 পাই n ইনটু 1 মাইনাস s ডিভাইডেড বাই s ইনটু I2 স্কয়ার R2 ঠিক আছে এখন আমরা এই n এর ভ্যালু তো আমরা জানি n এর ভ্যালু কোথা থেকে জানি এখানে দেখো তো n এর ভ্যালু আমরা 1 মাইনাস s ns করে রাখছি না এখানে এই ইকুয়েশনটা এখন আমার কাজে লাগবে এটা আমাদের কাজে লাগবে এটা আমরা নিচে নিয়ে যাই এইখানে আমরা এটাকে ইউজ করব 1 by 2 pi ns into 1 minus s into 1 minus s divided by s into I2 square R2 1 minus s কাটাকাটি চলে গেল ঠিক আছে এখন দেখো এই যে 2 পাই এটা কি কনস্ট্যান্ট ns মানে হলো ns ইকুয়াল টু কি ns ইকুয়াল টু 120 f ডিভাইডেড বাই p এটা হলো ফ্লাক্সের স্পিড তো একটা মোটর ডিজাইন করার পরে তো পোল নাম্বার অফ পোল কনস্ট্যান্ট হয়ে যাবে সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো 50 হার্টজ এটা তো অলরেডি কনস্ট্যান্ট আমরা তো 50 হার্টজের সিস্টেম ইউজ করি তাহলে 120 তো কনস্ট্যান্টই তাহলে ns এর ভ্যালু কনস্ট্যান্ট হবে ns কনস্ট্যান্ট 2 কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট এগুলো সবই কনস্ট্যান্ট ভ্যালু তো এগুলো সবগুলো যদি কনস্ট্যান্ট হয় এগুলোকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি বারবার এগুলা ক্যালকুলেট করার দরকার নেই একবার ক্যালকুলেট করে কে এর ভ্যালু বের করে রাখবো I2 স্কয়ার R2 ডিভাইডেড বাই s এটা হলো আমাদের জেনারেটেড টর্কের ইকুয়েশন ঠিক আছে কোনো কোশ্চেন নাই এটা তো আমরা জেনারেল টর্কের ইকুয়েশন বের করছি না তাহলে ফরওয়ার্ডের জন্য ব্যাকওয়ার্ডের জন্য ডেফিনেটলি আলাদা হবে ফরওয়ার্ডের জন্য স্লিপে ভ্যালু ব্যাকওয়ার্ডের জন্য স্লিপে ভ্যালু বসাইতে হবে তাহলে টর্ক ফরওয়ার্ড যদি হয় তাহলে কে কনস্ট্যান্ট থাকবে আর উপরে I2 স্কয়ার রোটরের রেজিস্ট্যান্স আর হলো রোটরের কারেন্ট আর ডিভাইডেড বাই s আর টর্ক ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমাদের স্লিপের ভ্যালু তো ব্যাকওয়ার্ড স্লিপ কত বলো তো কেউ বলতে পারো কিনা বের করছি উপরে দেখো 2 minus s 2 মাইনাস s এক্স্যাক্টলি R2 তাহলে এখানে ব্যাকওয়ার্ড টর্কের ক্ষেত্রে 2 মাইনাস s লেখা লাগবে ঠিক আছে না ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্লিপের ভ্যালু লিখছি ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড স্লিপের ভ্যালু দিয়ে আমরা ইকুয়েশনটা মডিফাই করে নিছি ঠিক আছে এখন টোটাল টর্ক কত হবে টোটাল টর্ক T is equal to torque forward plus torque ব্যাকওয়ার্ড এই দুটাকে যোগ করলে আমরা টোটাল টর্ক পাবো এখন যে কোনো একটা মোটরের ক্ষেত্রে আমরা যদি এই ভ্যালুগুলো বসায় কার্ভটা তৈরি করি তাহলে দেখা যায় কার্ভটা এরকম আসে দেখাই এখন তো ইকুয়েশন পেয়ে গেছি আমরা তো প্র্যাকটিক্যাল ভ্যালু বসায় ডেটা নিতেই পারি ডেটা নিলে এই ধরনের একটা গ্রাফ আমরা পাই এটা হলো 0.1 এটা হলো 0 এটা হলো আমার 2 এটা হলো স্লিপ
এই অ্যাক্সিসে হলো আমাদের স্লিপ, আর এই অ্যাক্সিস বরাবর আমাদের হলো টর্ক। এক্স অ্যাক্সিস হলো স্লিপ আর ওয়াই অ্যাক্সিসে আমাদের টর্ক। এটা হলো আমাদের টোটাল টর্ক। এটা আমাদের টোটাল টর্ক। টির গ্রাফটা এরকম আসে। কই থেকে আসে সেটা আমি দেখাই। যে এই যে আমাদের ব্যাকওয়ার্ড টর্কটা এরকম হয়। এই যে এটা হলো স্লিপ 1। স্লিপ কখন 1 হয় দেখো তো। স্লিপের ইকুয়েশনটা লিখি আমরা, s ইকুয়াল টু ns মাইনাস n ডিভাইডেড বাই ns। n হলো রোটর স্পিড। রোটর স্পিড এটার ভ্যালু 1 হবে কখন? যখন n এর ভ্যালু কত হবে বলো তো? স্লিপের ভ্যালু 1 হওয়ার জন্য n এর ভ্যালু কত হইতে হবে? 0। n যদি 0 হয় তাহলে ns ডিভাইডেড বাই ns ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। তার মানে রোটর যখন ঘুরে না তখন স্লিপের ভ্যালু 1। স্লিপের ভ্যালু 1 যখন, তখন রোটর ঘুরতেছে না। তাহলে লিখি স্লিপের ভ্যালু 1, রোটরের স্পিড কত ওই সময়? 0, ঠিক না? রোটর স্পিড 0। আর যখন রোটর স্পিড 0 থাকে তখন আসে স্লিপ 1, মানে এই সময় রোটর ঘুরে না। তখন এইটা হলো আমাদের ফরওয়ার্ড টর্কের কার্ভ, ফরওয়ার্ড টর্কের ভ্যালুর কার্ভ। এটা আমাদের ব্যাকওয়ার্ড টর্কের ভ্যালু কার্ভ। তখন ফরওয়ার্ড টর্ক আর ব্যাকওয়ার্ড টর্ক কি থাকে বলো তো? এই দুইটা যোগ করেই তো এটা কালোটা আসছে। গ্রিন দুইটা যোগ করে এই ব্ল্যাকটা হলো রেজাল্টেন্ট, টিএফ প্লাস টিবি দুইটাকে যোগ করে। তো এটা যোগ করলে এইভাবে গ্রাফটা কমে আসছে। আবার এখানে দুইটা সমান হলে যোগ করলে 0। তাহলে স্লিপ যখন 1 তখন ফরওয়ার্ড টর্ক আর ব্যাকওয়ার্ড টর্ক কি ছিল? ছিল নাকি ছিল না আগে বলো? বুঝি নাই ছিল না স্যার। যখন স্লিপের ভ্যালু স্যার 1, ছিল। যখন এক্স এর ভ্যালু 1 তখন ওয়াই এর ভ্যালু কি আছে নাকি নাই? এটা তো একটা এক্স ওয়াই কার্ভ, তাই না? এই আমার এক্স ওয়াই কার্ভ। এই এক্স এর ভ্যালু যখন 1, নাই এই 1 তখন নাই ওয়াই এর স্যার, ভ্যালু 0। না নাই না, স্যার। ফরওয়ার্ড টর্কের হিসাবে বলো, টোটাল টর্ক না। ও ফরওয়ার্ড স্যার ফরওয়ার্ডে থাকবে 1 স্যার, তাহলে ফরওয়ার্ডে থাকবে। ব্যাকওয়ার্ডও কি আছে নাকি নাই? আছে স্যার, ব্যাকওয়ার্ডে। আচ্ছা স্যার দুইটা কি সমান স্যার, এবং দুইটা আছে। অপোজিট? দুইটা কি সমান এবং অপোজিট বলেই তো অপোজিট স্যার। 1 আসছে। জি স্যার, দুইটা সমান আর অপোজিট স্যার, একটা এই 1 জন্য একটা একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। এই মাইনাস। দুইটাকে যোগ করে আমরা কি পাইছি? 0 পাইছি। তার মানে ফরওয়ার্ড টর্ক ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড টর্ক। টোটাল টর্ক ইজ ইকুয়াল টু কত? 0। ওয়েন স্লিপ ইকুয়াল টু 1, এই কটা জিনিস আমরা দেখতেছি, ঠিক কি না? রোটর ঘুরে না, ফরওয়ার্ড টর্ক আর ব্যাকওয়ার্ড টর্ক সমান থাকে, টোটাল টর্ক 0 থাকে, ঠিক আছে? তাহলে এখন আমাদের মোটরের প্রবলেমে দাও তো। যখন আমরা দেখছি মোটরটাকে শুরুতে আমরা ঘোরানোর চেষ্টা করছি, একটা সেকেন্ড একটু সময়। হ্যালো, আমি ক্লাসে আছি, ক্লাসে। আচ্ছা, 3:30 পরে কল দিও। আচ্ছা, হ্যাঁ। তো স্লিপের ভ্যালু যখন 1 তখন স্পিড 0। এই জিনিসটাই আমরা তখন বলতেছিলাম যে মোটরে যখন ইনিশিয়ালি আমরা সাপ্লাই দিছি তখন মোটরটা ঘুরতেছিল না, তো হাত দিয়ে ঘুরাই দিলে ঘুরে। তো ইনিশিয়ালি যখন সাপ্লাই দিছি তখন রোটর স্পিড কত? 0। তো রোটর স্পিড 0 অবস্থায় রোটর ঘুরতেছে না কেন? কারণ রোটরকে এইদিকেও ঘোরানোর চেষ্টা করতেছে একটা ফ্লাক্স, ওইদিকেও ঘোরানোর চেষ্টা করতেছে একটা ফ্লাক্স, বাট দে আর অপোজিট অ্যান্ড ইকুয়াল। তারা কিন্তু সমান এবং ইকুয়াল। এই জন্য আমরা মোটরটা ঘুরতেছে না। ব্যাপারটা এমন না যে কোনো ফোর্স নাই, ফোর্স আছে কিন্তু অপোজিট অ্যান্ড ইকুয়াল। এই জন্য তা হাত দিয়ে যখন ঘুরাই দিলাম তখন কি এই স্পিডের ভ্যালু কি আর 0 আছে? না স্যার, তখন একটা স্পিড পাই। স্লিপের ভ্যালু তখন আর 1 থাকবে না, আইদার 1 এর চেয়ে বেশি হবে অথবা 1 এর চেয়ে কম হবে। 1 এর চেয়ে বেশি হোক আর কম হোক, তখন কি টর্ক কি আছে নাকি নাই? 0 টর্ক নাকি টর্ক বাড়ে কমে? বারে বাড়ে কমে। বাড়ে যদি কমে, আমরা স্যার। ফরওয়ার্ড দিকে ঘুরাই দিই তাহলে ফরওয়ার্ড টর্ক বড় হয়ে যায়, ব্যাকওয়ার্ড দিকে ঘুরাই দিলে ব্যাকওয়ার্ড টর্ক বড় হয়ে যায়। এই জন্য মোটরটাকে ফরওয়ার্ড দিকে ঘুরাইলে ফরওয়ার্ড দিকে ঘুরে, ব্যাকওয়ার্ড দিকে ঘুরাইলে ব্যাকওয়ার্ড দিকে ঘুরে। বুঝা গেছে? জি স্যার। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট স্যার নিতে একটু চাইলে স্ক্রিনশট লাগবে স্যার হ্যাঁ একটু স্যার করে। স্ক্রিনশট নিব স্যার একটু। আচ্ছা দিচ্ছি তোমাদের। ক্লাস 10 এর অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ মিড টার্মে কি হয়েছে? ক্লাস 10 এর অ্যাটেন্ডেন্সের ইটা স্যার দিছিলেন না। স্যার ক্লাস 10 এর অ্যাসাইনমেন্টটা দেয়া হয় না এটা বলতেছে স্যার। আচ্ছা ওইটা লাগবে না, থাক 9টাই কাউন্ট করবো, অসুবিধা নেই। এটা নাও, প্রথম 2 পেজ নাও। নিয়েছি স্যার। আচ্ছা স্যার আমাদের ভাইভাটা স্যার কবে এবং কয়টা থেকে? কালকে। তুমি ক্লাসে দেরিতে স্যার, জয়েন কয়টা করছো? এই বিষয়ে ক্লাসে আলাপ হয়েছে একবার। সেকেন্ড 2 পেজ নাও। স্যার আরেকটু আগে থেকে যদি করা যেত ভালো হতো স্যার ভাইবাটা। তোমার জন্য ভালো হতো, আমার জন্য হতো না, আমার আরো কিছু কাজ আছে। থার্ড 2 পেজ। ডান স্যার। ওকে ডান স্যার। স্যার একটু স্যার আচ্ছা ডান স্যার ওকে সরি, মানে আমার কালকে কিছু কাজ আছে, আমি এর আগে শুরু করতে পারবো না। ওকে সমস্যা নাই স্যার। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। স্যার আপনার সময় মধ্যে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তোমাদের স্যার, সমস্যা নেই, তোমাদের সারাদিন বসে থাকতে হবে না, আমি তো একটা শিডিউল দিব, শিডিউল দেখলেই তুমি বুঝতে পারবা যে কখন হবে। আর তার 2-3 জন আগের কাউকে একজনকে ট্যাগ করে রাখবা, তার ভাইবা হওয়ার পরপরই তোমাকে যাতে একটু নক করে, বা আমি তোমাকে ডাইরেক্ট তোমার মোবাইলেই কল দিব, সো তোমাকে বসে থাকা লাগবে না, তুমি জাস্ট ইন্টারনেটে থাকবা, মোবাইলটা অন রাখবা বা ভিডিও অন রাখার মতো ক্যাপাবিলিটি রাখবা, তাইলেই হবে। আর অ্যাপ্রক্সিমেট টাইম তো স্যার দেওয়াই থাকবে। কোশ্চেন কটা করবেন স্যার? শিডিউল কি রাতে দিয়ে দিবেন? কালকে দিব, কালকে পাবা 12টা থেকে 1টার মধ্যে শিডিউল কোশ্চেন আপলোড স্যার করে। কয়টা করতে পারেন স্যার, মানে ভাইভাতে স্যার? পার হেড 10টার মতো কোয়েশ্চেন পাবা, 7-8টা 10টা এরকম কোয়েশ্চেন পাবা। যতক্ষণ পর্যন্ত তুমি দাবি করবা যে তুমি আরো পারো, ততক্ষণ কোয়েশ্চেন করবো, অসুবিধা নেই। তুমি যদি পারো, তুমি মনে করো যে আমি যে কটা কোয়েশ্চেন করছেন স্যার এগুলা থেকে আমার প্রপার জাজমেন্ট হয় নাই, আরো কয়টা কোয়েশ্চেন করেন, আমি করবো, অসুবিধা নেই। ঠিক আছে, পড়ো ঠিক মতো, পড়লে সমস্যা হবে না। একদিক থেকে পড়া শুরু করো, আমি সব লেকচার থেকে কোয়েশ্চেন করি, তো তুমি যদি প্রিপারেশন খারাপ থাকে প্রথম থেকে যে কয়টা লেকচার ভালোভাবে পারো ওইটুকু আগে কভার করো। প্রত্যেক লেকচার থেকে অলমোস্ট একটা কোয়েশ্চেন করে থাকবে। সো তুমি যদি 5টা লেকচার ঠিক মতো একেবারে ঝেড়ে পড়ো, তাহলে 5টা কোয়েশ্চেন তুমি একদম মানে ধাপধাপ পারবা। আর বাকি 5টা যদি হালকা পারো তাহলে হালকা পারো। একটা ক্লাস করলেও স্যার একটা অ্যানসার দেওয়া যায়, এটা শিওর স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার পার্শিয়াল মার্কিং কি থাকবে স্যার নাকি? পার্শিয়াল, হ্যাঁ, তুমি যদি আধা অ্যান্সার দিতে পারো আমি ওটাকে হাফ কারেক্ট হিসাবে ধরে নিই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।